তোমার যদি কোনোভাবে 2-3 মাসও আসলে না পড়া হয় তাহলে কিন্তু এটা কামব্যাক দেওয়াটা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তুমি আসলে টোটাল 2 বছরে, বুঝছো, টোটাল তোমার এইচএসসি লাইফটা মাত্র হচ্ছে 21 মাসের মতো হবে, 21 মান্থ। এইচএসসি 28 বছরের স্টুডেন্টরা এই একটা ভিডিওতে তোমার যাবতীয় যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের কনফিউশন আছে, সবকিছু আসলে ক্লিয়ার করে ফেলবো। তোমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আসো আমি জানি, এবং এই মুহূর্তে তোমাদের অনেক অনেক জিজ্ঞাসা আছে যে ভাই আমি কোন বইটা আসলে পড়বো, কার লেকচারগুলো আসলে ফলো করবো, আমাকে কি কোনো একটা কোর্সে ভর্তি হইতে হবে কি হবে না, আমি কিভাবে বুঝবো যে আমার ভবিষ্যৎ স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, অল্প টাইমের মধ্যে কিভাবে করে আমি এইচএসসি সিলেবাসটা কভার করবো, আমার কি আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাওয়া দরকার নাকি ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কোনো কিছুতে, এই যাবতীয় সব কিছুতে আমি আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। আমি তোমাদের হচ্ছে আরিশ ভাইয়া, ম্যাথ ইনস্ট্রাক্টর হচ্ছে রেটিনাতে। এখন রেটিনাতে হচ্ছে আমি পড়াশোনা করাচ্ছি আর কি, ঠিক আছে? সো আমরা শুরু করে ফেলি ভিডিওটা। ভিডিওর শুরুতে তোমাদের আসলে প্রথম যে মাইন্ডসেটটা হওয়া উচিত যে ভাইয়া তোমাদের আসলে এটা বুঝতে হবে এবং এটা ফিল করতে হবে যে ভাইয়া এসএসসি আর এইচএসসি কখনোই একরকম না। আমি আমার পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স বলতেছি। ভাইয়া আমি এসএসসিতে 9-10-এ কোনো কিছু পড়ি নাই, প্রি টেস্টের আগে পড়া শুরু করছি, প্রি টেস্টে কোনো রকম আসলে কভার করতে পারছিলাম, দেন টেস্ট পরীক্ষা অ্যান্ড হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষায় যেয়ে আমার মোটামুটি কিন্তু আমি গোল্ডেন প্লাস কিন্তু নিয়ে আসতে পারছিলাম। সো এখানে তুমি জাস্ট হচ্ছে 3 মাস 4 মাস পড়লে যেমন করে এসএসসির অল্প সিলেবাসটা আসলে কভার হয়ে ফেলা সম্ভব ছিল, বাট এইচএসসিতে কিন্তু কখনোই এরকম হয় না। ভাইয়া আমি তোমাকে আবার বলতেছি, এইচএসসিতে তুমি কখনোই, তুমি যদি আসলে না পড়ো, তোমার যদি কোনোভাবে 2-3 মাসও আসলে না পড়া হয় তাহলে কিন্তু এটা কামব্যাক দেওয়াটা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পারছো কারণটা কি? কারণটা হচ্ছে টাইম শর্টেজ। টাইম শর্টেজ দেখো, আমি এখানে বলছি যে কেন আসলে এইচএসসির সাথে একরকম না, এর কারণটা হচ্ছে নাম্বার 1, টাইম কম, অনেক টাইম কম পাবা। তুমি আসলে টোটাল 2 বছরে, বুঝছো, টোটাল তোমার এইচএসসি লাইফটা মাত্র হচ্ছে 21 মাসের মতো হবে, 21 মান্থ। এবং এই 21 মান্থের মধ্যে তুমি দেখবা যে তোমার আসলে কলেজের এক্সাম হচ্ছে, মানে তুমি জাস্ট হচ্ছে ক্লাসটা শুরু করো, চোখের পলক ফালানোর আগেই দেখবো যে তোমার আসলে পরীক্ষা চলে আসছে, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল তাড়াতাড়ি চলে আসবে, মানে তুমি বুঝবাই না। তোমার একটা চ্যাপ্টার ভালো করে আত্মস্থ করার আগে পরীক্ষা চলে আসবে। বুঝতে পারছো? এত টাইম কম, বুঝছো? মাত্র 21 মাস, 24 মাসও কিন্তু তোমরা পাবা না। বুঝতে পারলা? মাত্র 21 মাস, তো টাইম কিন্তু অনেক কম, এটা তোমার মাথার মধ্যে এখনই সেট করে ফেলতে হবে। 2 নম্বর যে বিষয়টা, তোমাকে আসলে বিশাল একটা সিলেবাস আসলে কভার করতে হবে, বিশাল বড় সিলেবাস। তাই সিলেবাসটা হচ্ছে অনেক অনেক বড়। তোমার এসএসসিতে ফিজিক্স তুমি কি পড়ছো বলো তো? ইন্টারমিডিয়েটে এসে তুমি দেখবা যে ফিজিক্সের আসলে 2টা চ্যাপ্টার আছে, দুইটা কি বলা হয়, পার্ট আছে। 2টা পার্টের মধ্যে এই যে হচ্ছে তোমার 21-22টা আসলে তোমার চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলা এক একটা চ্যাপ্টার তোমার আসলে পুরো এইচএসসি সিলেবাসটাকে কভার করে ফেলবে। সিরিয়াসলি বলতেছি ভাইয়া, তোমার এক নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে যতগুলো পেজ আছে এবং যতগুলো টপিক আছে, ওই টপিকগুলো তোমার এসএসসি পুরো সিলেবাসের মধ্যে ছিল কিনা সন্দেহ। বুঝতে পারছো? সো কাজেই তোমার কিন্তু আসলে এটা বুঝতে হবে যে আমার সিলেবাসটা কিন্তু অনেক অনেক বেশি। এসএসসির সিলেবাসটাকে যদি আমি তুলনা করি, মনে করো যে তাহলে এইচএসসি সিলেবাস কি হবে জানো? তুমি মনে করো যে এটা আমাদের এসএসসি সিলেবাস, ঠিক আছে? তুমি এই ছোট ডাব্বাটাকে তুমি যদি এসএসসি সিলেবাস চিন্তা করো, তাহলে তোমার আসলে এইচএসসি সিলেবাসটা হবে এত বড়, মানে তোমার কুয়ার একটা ব্যাংকে যা সমুদ্রের মধ্যে ফালা দেওয়া হয়েছে এরকম টাইপের। বুঝতে পারলা? তাহলে তোমাকে এই রিলেশন করতে আনতে হবে ভাই। আমি আবারও বলতেছি, সিলেবাস কিন্তু অনেক বড়, টোটাল 21 মাসের মধ্যে তোমাকে 80টার উপরে চ্যাপ্টার কিন্তু শেষ করতে হবে। 3 নম্বর আরেকটা বিষয় ভাইয়া, এসএসসিতে তোমাদের একটা বই কিন্তু ফিক্স ছিল, বোর্ড থেকে একটা বই দিয়ে দিছে, তুমি জাস্ট হচ্ছে ওই বইটা চোখ বুঝে করে পড়লে, আর হচ্ছে কিছু হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস বা সিকিউ প্র্যাকটিস করলে, বিগত সাথে কোশ্চেন প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশন 100% এনাফ হয়ে যেত। এইচএসসিতে এসে দেখবা যে এক একটা চ্যাপ্টার, এক একটা সাবজেক্টের উপরে তোমার হচ্ছে যে অনেকগুলা লেখকের বই আছে, কোন লেখকের বইগুলো পড়বো এটা নিয়েও কিন্তু তোমাদের একটা কনফিউশন হয়। বুঝতে পারছো? এই যে বই সিলেকশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার এইচএসসি লাইফে প্রায় 4-5টার উপরে আমি হচ্ছে বই কিনছিলাম, অ্যান্ড ওই বই কেনার পরে কোন বইটা আমার লাগবে কোন বইটা লাগবে না, ওর এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে আসলে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো কিন্তু। বুঝতে পারছো? তাহলে আমরা চলো একটা একটা করে তোমাদের এই যে রিয়েলাইজেশনটা আমি তোমাকে নিয়ে আসলাম, এখন তোমাদের আসলে কোন বই কেনা উচিত, কি করা উচিত, কোন প্ল্যাটফর্ম ফলো করা উচিত, তোমার ভবিষ্যৎটা আসলে কি হওয়া উচিত, কোথায় ভর্তি হবা, এই সব কিছু নিয়ে আমি এখন এটা আলোচনা করবো। ফার্স্ট অফ অল, প্রথম যে জিনিসটা, ভাই আমি আসলে কোন বই কিনবো, আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আসলে ভাইয়া এইচএসসি তো অনেক বড় সিলেবাস, তাহলে আমরা কোন বইগুলো আসলে কিনবো? দেখো, তুমি আসলে যে বই কেনো না কেন, তোমার বইগুলোকে আমি ভাগ করছি আসলে 3টা ভাগে। নাম্বার 1 হচ্ছে, দেখো, মেইন টেক্সট বুক তোমাকে কিনতে হবে একটা, অর্থাৎ তুমি আসলে বাজারে তো অনেক ধরনের বই আছে, এর মধ্যে থেকে কোন বইটাকে তুমি আসলে মেইন টেক্সট বুক হিসেবে রাখবা। প্লাস প্রত্যেকটা বই, দেখো ফিজিক্সের জন্য মেইন টেক্সট বুক, প্লাস তুমি আসলে একটা করে সহায়ক বই রাখবা, একটা করে। আমি সবসময় আসলে প্রেফার করি, আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে তুমি সবসময় একটা করে মেইন টেক্সট বুক রাখবা, একটা সহায়ক বুক রাখবা।
এটা তোমার ফিজিক্সের জন্য যেমন সত্য, কেমিস্ট্রি বায়োলজি ওগুলোর জন্য আমি লিখবো না, ওগুলোর জন্য কিন্তু আসলে সত্য। বুঝতে পারছো? তারপরে তোমার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস বুক কিন্তু তোমার আসলে একটা থাকা উচিত। বুঝতে পারছো? যাতে করে তোমার আসলে একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। মানে তুমি কিন্তু এইচএসসি লাইফের এই শর্ট টাইমের মধ্যে বারবার আসলে ব্যাক করে রিভাইজ দেওয়ার সুযোগটা কিন্তু অনেক কম থাকবে। আবার এরপরে তোমার অ্যাডমিশন টেস্ট আছে, অ্যাডমিশন টেস্ট কিন্তু এইচএসসি পরপরই একদম ইমিডিয়েট পরপরই কিন্তু আসলে শুরু হবে। তো সেই ক্ষেত্রে তোমার আসলে এইচএসসি লাইফেই পুরো বোর্ড প্রিপারেশন একবারে কমপ্লিট করা উচিত, পাশাপাশি অ্যাডমিশনেরও প্রায় মনে করো যে 60% বা 40% বা আমাদের বলতে পারি আমাদের 70-80% মতো আসলে কভার করে ফেলা উচিত। বুঝতে পারছো? সো এই জন্য আমাদের আসলে একটা সিকিউ প্র্যাকটিস বুক এবং একটা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন বুক আসলে রাখা উচিত। এখন এই অ্যাডমিশন প্রিপারেশন বুকটাকে আমি স্পেসিফিকলি ওরকম করে বলবো না, কারণটা হচ্ছে তোমাদের এক একজনের আসলে এক একটা ইচ্ছা থাকবে, কারো ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তো তার জন্য বইয়ের জিনিসটা আসলে এক ধরনের হবে, কারো আসলে মেডিকেলের, কারো আসলে ভার্সিটি, তো তাদের বইয়ের লিস্ট হচ্ছে অন্য ধরনের হবে। তবে আমি তোমাকে একটা জেনারেল একটা ধারণা দিব যে আসলে তোমার কি কি বইগুলো রাখা উচিত। চলো আমরা শুরু করি ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য আমরা মেইন টেক্সট বুক প্লাস সহায়ক বই হিসাবে আমরা কি কি রাখতে পারি? মেইন টেক্সট বুক এবং প্লাস আমাদের হচ্ছে সহায়ক যে বুকটা আছে, সেই সহায়ক বুক হিসেবে আমরা কি কি বই রাখতে পারি? তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারতেছো আমাদের এইচএসসি লাইফের মধ্যে সবচাইতে পপুলার 2টা বই, 2 পত্রই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পত্রের জন্যই তোমরা আসলে মেইন বই হিসাবে রাখবা আমির হোসেন স্যারের বইটা। এই বইটা রাখার একটা উদ্দেশ্য আছে। নাম্বার 1, এই বই থেকে হুবহু তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে এমসিকিউতে আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে আসবে। এই বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো তোমার আসলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে হুবহু চলে আসবে। সো এই জন্য এই বইটাকে এখানে রাখা হয়েছে। বুঝতে পারছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টাই। পাশাপাশি এই বইয়ের এক্সাম্পল থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন আসে। বুঝতে পারছো? তাহলে তোমার এই বইটাকে একদম ফার্স্ট টু লাস্ট কমপ্লিট আসলে কভার করে ফেলতে হবে। বুঝতে পারলা? আর সহায়ক হিসেবে কি বই রাখতে পারো? সহায়ক হিসাবে আমাদের আরো একটা পপুলার বই শাহজাহান তপন স্যারের বই। এই শাহজাহান তপন স্যারের বইটা তুমি রাখতে পারো। এই বইটার বৈশিষ্ট্য কি জানো? এই বইটা এত সুন্দর করে লেখা হয়েছে ভাইয়া, মানে তুমি যা থিওরিগুলো যদি পড়া শুরু করো গল্পের ছড়ে কাইন্ড অফ আমার কাছে গল্পের মতোই লাগে, কারণ অনেক সুন্দর করে একটা টপিকের পর একটা টপিকে সুন্দর করে লেখা হয়েছে। সো তুমি এই বইটাও রাখতে পারবা সহায়ক বই হিসাবে। সো এই 2টা বইয়ের তুমি ইচ এন্ড এভরিথিং সবকিছু আসলে কভার করবা। 2 নাম্বার যে বিষয়টা ভাইয়া, তোমাকে আসলে সিকিউ এমসিকিউ আসলে একটা প্র্যাকটিস বুক রাখা হচ্ছে। এখন আমাদের কি হয় বলতো, আমাদের বইয়ের পিছনে দেখো, মেইন বইয়ের পিছনে কিন্তু বিগত সালের কোয়েশ্চেন গুলা, তারপরে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে। এক্সট্রা হিসাবে আমরা ধরো মনে করো যে বিগত 4-5 বছরের কোয়েশ্চেন গুলো আসলে সলভ করতে চাই, তার জন্য আমরা কি করি? নর্মালি যে সকল স্টুডেন্টরা কি করে, একটা টেস্ট পেপার কিনে ফেলে অথবা একটা সাপ্লিমেন্টারি কিনে ফেলে, বাজারে যেগুলো পপুলার আছে সেগুলো কিনে ফেলে। বাট ওগুলার একটা কি বলবো আমরা, একটা ড্রব্যাক হচ্ছে ওগুলোতে জাস্ট হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, অ্যান্সার দেওয়া থাকে, অথবা চ্যাপ্টার ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া থাকে। তোমাকে টাইপ ভিত্তিক ভাবে কিন্তু দেওয়া থাকবে না। সো এই যে টাইপ ভিত্তিক ভাবে সলভ করার মানে একটা কি বলবো যে একটা হচ্ছে বেনিফিট হচ্ছে যে তুমি অল্প টাইমের মধ্যে অনেক বেশি পরিমাণ সলিউশন করে ফেলতে পারবা। অ্যান্ড ওর জন্য কিন্তু আমরা আসলে তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের রেটিনা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমাদের জানো যে ওদের রেটিনা প্রকাশকের প্রায় হচ্ছে 10টার মতো আসলে এরকম এমসিকিউ এবং সিকিউ মাস্টার বুকগুলো আছে। এই বইগুলোর একটা চমৎকার একটা বৈশিষ্ট্য আছে ভাই, আমি এই বইগুলোর সাথে মানে কি বলবো যে সাদে হচ্ছে এখানে রাখি নাই। আমি যদি স্টুডেন্ট থাকতাম আমি অবশ্যই হচ্ছে এই বইগুলো কিনতাম। এই বইগুলোর বৈশিষ্ট্যগুলো আমি তোমাকে একটু বলি, দেখো তোমাকে আমি আসলে দেখাই দেবো এই বইগুলোর বৈশিষ্ট্যটা আসলে কি। এই ঠিক আছে, এই বইগুলা দেখতে হচ্ছে আমাদের, দেখো আমি একটা বই এখানে খুলছি তোমাকে, এখানে কি আছে, এখানে আসলে ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটা আমি কিউসি, দেখো এটা হায়ার ম্যাথের একটা বই। তো এই ম্যাথে তুমি যদি ঢুকে তুই দেখো তাহলে দেখবা যে এখানে আমরা কি করছি, সবার আগে বিগত বছরে যে সকল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। এবং কেমন করে দেওয়া হয়েছে? এলোমেলো র্যান্ডমলি না, তোমাকে এখানে টপিক ভিত্তিক ভাবে দেওয়া হয়েছে। দেখো এখানে ম্যাট্রিক্স নির্ণয়ের প্রকার ভেদ এটা একটা টপিক, ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ এটা একটা টপিক, তারপর হচ্ছে নির্ণায়ক ধর্মাবলী এবং মান এগুলো একটা টপিক। এবং এই টপিক থেকে বিগত সালে কোথায় কোথায় কোশ্চেন আছে সবকিছু তোমাকে বলে দেওয়া হয়েছে। এবং দেখো তো এটা কিসের কোশ্চেন, এটা কিন্তু বিগত বস্তু সমূহে আসা প্রশ্নের পরিসংখ্যান, কোন কার জন্য? অনুধাবনমূলকের জন্য। আমরা কি জানি যে ম্যাথের ক্ষেত্রে কি থাকে, ক খ গ না, তাহলে খ নম্বরটা হচ্ছে অনুধাবনমূলক। তাহলে অনুধাবনমূলক কি বলা হয়, অনুধাবনমূলকের প্রিপারেশনের জন্য তোমাকে আসলে কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে। বুঝতে পারছো? এবং এই বইগুলো প্রিন্টিং কোয়ালিটি থেকে শুরু করে বাকি যত কিছু আছে সবকিছু এতটা বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি যে আমি যদি স্টুডেন্ট থাকতাম তাহলে কিন্তু আমি ওগুলো কিনতাম। বুঝতে পারছো? এমসিকিউটা কিন্তু টাইপ ভিত্তিকভাবে সাজানো হয়েছে এখানে। বুঝতে পারলা? সো তোমার একটা কি বলা হয় চ্যাপ্টারের মধ্যে দেখা যাবে যে তোমার আসলে 20-25টার উপরে টাইপ আছে, সবগুলো থেকে তোমাদের এইচএসসিতে কোশ্চেন আসে না, সবগুলোর সম্পর্কে একটা ধারণা রাখা লাগবে। বাট ওই যে তোমার 10-12টা যে টপিকটা, সেই 10-12টা টপিক থেকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। এবং সেটা কিন্তু তুমি টিপিক্যাল টেস্ট পেপারগুলোতে তুমি পাবা না, তোমাকে আসলে আমাদের এই রেটিনা পাবলিকেশনের কাছে কিন্তু আসতেই হবে। বুঝতে পারলা?
এখানে পাবলিকেশনের কাছে কিন্তু আসতে হবে। তাহলে আমাদের ফিজিক্সের জন্য যেমন হচ্ছে আমাদের এখানে পাবলিকেশনটা আসলে বেস্ট, সিমিলারলি ম্যাথের জন্য বলো, কেমিস্ট্রির জন্য বলো, সবকিছুর জন্য একই রকম ভাবে জিনিসপাতিগুলো আসলে সাজানো হয়েছে, বুঝতে পারছো? এন্ড তুমি কিন্তু আমাদের আসলে যে সিকিউ বুকগুলো আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তুমি কিনতে পারো। তুমি জাস্ট হচ্ছে কি করবা, আমাদের যে রেটিনা যে একাডেমিক কেয়ার আছে সেখানে তুমি যাবা, যাওয়ার পরে আমি তোমাকে একবার দাঁড়িয়ে দেখাই দিচ্ছি। দেখো এই যে রেটিনার আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এখান থেকে তোমাকে আসলে যে পাবলিকেশনসে যাইতে হবে। যার পর তুমি নিচের দিকে গেলেই তুমি দেখবা যে এইচএসসি একাডেমিকের অনেকগুলো বই আছে। যেমন এখানে চাপ দিই আমরা, এইচএসসি একাডেমিকে দেখো অনেকগুলো বই আছে, আমাদের আইসিটির বই আছে, আমাদের হচ্ছে হায়ার ম্যাথের বই আছে। তুমি একটু পড়ে পড়ে দেখতে পারো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখান থেকে জাস্ট একটু পুরো অপশনে চাপ দিলে দেখবা যে তোমার আসলে বইটা আসলে ওপেন হচ্ছে, আর তুমি ওগুলা দেখতে পারো। দেখে তারপর তুমি ডিসাইড করবে যে আসলে বইগুলো তোমার জন্য আসলে অর্থিত হবে কি হবে না, বুঝবা কি বুঝবা না, তাহলে তুমি কোয়ালিটিগুলো আলাদা করতে পারবা। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে আসলে অ্যাডমিশন একটা প্রিপারেশন বুক থাকা দরকার। এখন অ্যাডমিশন প্রিপারেশন বুক বলতে আমি কি এখন অ্যাডমিশন সবগুলো বই কিনবো? উত্তর হচ্ছে না ভাইয়া। তুমি এইচএসসি একাডেমিকের বই পড়ে আসলে পড়বে না, তুমি সেখানে অ্যাডমিশনটা কেমনে করে কিনবা? তো তোমাকে যেটা করতে হবে, অ্যাডমিশন প্রিপারেশন বুক হিসাবে তোমাকে জাস্ট একটা কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে, জাস্ট একটা কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে। তুমি যদি এখন মেডিকেল অ্যাসপাইরেন্ট হয়ে থাকো তাহলে তো আমাদের মেডিকেলের জন্য রেটিনার তো প্রায় 40 বছরের সিলসিলা আছে, সো ওখানে সবচেয়ে বেস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো তুমি পাবা, আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা আসলে পাবা। এরপরে তোমার যদি আসলে ভার্সিটি টার্গেট থাকে তো সেই ক্ষেত্রে আমাদের, তোমরা জানো আসলে রেটিনার আসলে জেননের একটা নতুন একটা প্ল্যাটফর্ম আমরা খুলেছি যে তার সিস্টেম কনসেপ্ট, সেখানে আমরা হচ্ছে ভার্সিটি এক্সপার্ট টিচারদের দ্বারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংকগুলো কিন্তু এখানে রেডি করা হয়েছে। ঠিক আছে, তুমি জাস্ট ওয়েবসাইটে গেলে তুমি আসলে দেখতে পারবা যে জেননের লুমিয়ন সিরিজের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংকগুলো আমাদের এখানে আছে। পাশাপাশি তোমার যদি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে সেক্ষেত্রেও তোমার আসলে যেই একটা বই লাগে বাজারে, যে কোনো পপুলার বই তুমি জাস্ট হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক হিসেবে ওটা তোমার কাছে রাখতে পারো। এন্ড কোয়েশ্চেন ব্যাংকগুলো রাখবা কেন? যাতে করে একটা চ্যাপ্টার পড়া শেষ হলে ওই চ্যাপ্টার ভিত্তিকগুলো কেনার চেষ্টা করবে, যাতে করে ওই চ্যাপ্টারের বিগত সালের কোয়েশ্চেনগুলো কি আসছে ওগুলো তোমার একটা প্র্যাকটিস হয়ে যায়। যাতে এটা করলে হবে কি যে তোমার আসলে অ্যাডমিশন প্রিপারেশন অলমোস্ট প্রায় 60% মতো ডান হয়ে যাও। দেন কেমিস্ট্রির জন্য আসলে সেম টু সেম। কেমিস্ট্রির জন্য তোমার মেইন বই আছে, তোমার আসলে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস বুক আছে এবং অ্যাডমিশন প্রিপারেশন বুক আছে, সহায়ক বই হিসাবে রাখতে পারো একটা বই। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু বলেছিলাম যে মেইন টেক্সট বুক প্লাস হচ্ছে আমাদের একটা সহায়ক বই রাখতে হবে, অর্থাৎ আমাকে আসলে 2টা বই রাখতে হবে। একটা বই আমরা সবকিছু পড়বো আর আরেকটা বই থেকে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো জানতে। দেখো কেমিস্ট্রির জন্য আমরা মেইন টেক্সট বুক প্লাস হচ্ছে আমাদের সহায়ক বুক হিসাবে আমরা কি কি রাখতেছি। নাম্বার 1 আমরা হচ্ছে যে হাজারি নাকসারের বইটা রাখতেছি। ভাইয়া এটা তোমার আসলে মেইন টেক্সট বুক, তুমি এইচএসসি বলো অ্যাডমিশন বলো তোমার এই বইটার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আমি জাস্ট এখানে সেকেন্ড পেপারটা দেখাইছি। এমন না যে এখানে ফার্স্ট পেপার পড়তে হবে না, ফার্স্ট পেপার কিন্তু তোমাকে পড়তে হবে ভাইয়া। এই যে এখানে তোমার হাজারি নাকসারের হচ্ছে ফার্স্ট পেপারটা থাকবে, বুঝছো? হাজারি নাকসারের ফার্স্ট পেপারটা মনে করে এখানে আছে, তোমাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম কণ্ঠস্থ করতে হবে একবারে, বুঝতে পারলা? ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু দেখা পড়বা। ইঞ্জিনিয়ারিং এর জন্য গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার অনুশীলনের কোয়েশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। সহায়ক বই হিসাবে তুমি আসলে এই যে আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের যে বইটা আছে সেই বইটা তুমি আসলে পড়তে পারো, নটরডেমের সম্মানিত টিচার তিনি, এবং তার বইটা বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে খুব ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। আমি আমার স্টুডেন্ট লাইফে তোমার হচ্ছে যে কেমিস্ট্রিতে সকল ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে না, তোমার দেখবা বই খোলার পর দেখবো যে দ্রাবতা গুণফল, তারপর আসলে সেকেন্ড পেপারে যে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, তারপর আসলে পরিবর্তনের জিনিসপাতিগুলো এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে আছে, যে জিনিসগুলো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কিন্তু বেশ হেল্পফুল হয়, বুঝতে পারছো? সো সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা তুমি এখানে সহায়ক বই হিসাবে রাখতে পারবা। তবে তোমাদের মেইন বই কিন্তু হাজারি নাকসারের বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা তুমি আসলে কিনবা। দেন তারপর আসো সিকিউ প্র্যাকটিস বুক, এমসিকিউ প্র্যাকটিস বুক হিসাবে ওই যে আমি আবার বলতেছি আমাদের এই বইগুলা খুবই সুন্দর করে সাজানো হয়েছে ভাইয়া। তোমার টেস্ট পেপারের আর কোনো দরকারই হবে না, টেস্ট পেপারের বিকল্প হিসাবে বাংলাদেশে এখন সবচেয়ে বেস্ট বই হচ্ছে এগুলা। এগুলো দেখতে যেমন চমৎকার, খুলে দেখবা তোমার মন ভরে যাবে আসলে, বুঝতে পারছো? এরপরে অ্যাডমিশন প্রিপারেশন বুক হিসেবে কি করবা, ওই যে আমি যেটা আবার বললাম, যেটা ফিজিক্সের জন্য একই রকম, কেমিস্ট্রির জন্য একই রকম, ওই যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং না মেডিকেল নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা, তো তার জন্য কি করবা যে পার্টিকুলারলি একটা কোয়েশ্চেন ব্যাংক আসলে কিনে ফেলবা, একটা কোয়েশ্চেন ব্যাংক তুমি আসলে কিনবা। তো সেটা তোমার যদি আসলে ইঞ্জিনিয়ারিং হয় তাহলে একটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারো, আর যদি তুমি আসলে মেডিকেল হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের রেটিনাল কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখবা, এবং ভার্সিটি হলে আমাদের জেনন লুমিয়ান সিরিজের সকল কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে। ভাই এগুলো বাজারে বেস্ট, আমি এমনি বলতেছি না, আমি বাজারে অন্য বইগুলো আসলে ঘাটাঘাটি করে দেখছি যে আমাদের কোয়েশ্চেন ব্যাংকগুলো আসলে আমাদের সবচেয়ে বেস্ট হয়। দেন আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে সেম টু সেম মেইন টেক্সট বুক, তবে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার আসলে কোনো সহায়ক বই লাগবেই না, বুঝতে পারছো? আমি তোমাকে এমন একটা বইয়ের নাম বলে দেবো, ওই বইটা তুমি পড়ো, 100% তোমার আসলে কভার হয়ে যাবে। সিকিউ প্র্যাকটিস বুক হিসাবে এবং হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন বুকটা কি হবে সেটা তোমাকে আমি একটু পরে আসলে এক্সপ্লোর করতেছি। হায়ার ম্যাথের জন্য তোমার মেইন টেক্সট বুক বলো আর সহায়ক বই বলো, 2টাই আসলে কেতাবউদ্দিন স্যারের বই,
এবং এই বইটা থেকে তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসলে কমন পাবে। এমনকি এই বইয়ে তুমি যদি আসলে সব ম্যাথগুলো আসলে করে যেতে পারো, তাহলে তোমার অ্যাডমিশন টেস্ট, এইচএসসি কোনো কিছু আর চিন্তাই করতে হবে না। বুঝতে পারছো? এই বইয়ের অনেকে আসলে কি বলা হয়, অনেকে আসলে এরকম বলে যে ভাইয়া এই বইটা না অনেক বেশি গুছালো না। তবে এই প্রবলেমটা এখন সলিউশন হওয়া শুরু করছে। রিসেন্টলি যে সকল এডিশনগুলো আছে, ওই এডিশনগুলোতে তোমার আসলে কিতাবুদ্দিন স্যারের বইটাও এখন আসলে মোটামুটি একটা টাইপ ভিত্তিক আকারে চলে আসতেছে, মানে একই ধরনের কোশ্চেনগুলো একসাথে দেওয়া আছে। ঠিক আছে, আগে এরকম হইতো যে একদম র্যান্ডমলি উল্টাপাল্টা কোশ্চেন আসছে। তো এটার আসলে খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে যে তোমার প্রিপারেশন নিতে একটু টাইম লাগে, মানে একটু বুঝে উঠতে একটু টাইম লাগে। বাট ভালো দিকটা হচ্ছে এটা তোমার ব্রেনকে না একটা ট্রেন করে ফেলে। কারণ অ্যাডমিশন টেস্টে বা তোমার হচ্ছে এইচএসসি লাইফে কিন্তু তোমাকে র্যান্ডমলি কোশ্চেন করা হবে। ম্যাট্রিক্স নির্ণায়কের একটা টপিক থেকে তারপরে কি আরেকটা টপিক কোশ্চেন করবে নাকি? এমন তো না যে তোমার আসলে ধরো ইনভার্স প্যাটিস থেকে কোশ্চেন করলো, পরে কোশ্চেনটা ইনভার্স প্যাটিস থেকে করবে, এমন তো না, তাই না? ইনভার্স প্যাটিস থেকে সুইচ করে তোমার হঠাৎ করে সরলরেখার একটা কোশ্চেন দিয়ে দিতে পারো, তাই না? তো এই যে এই সুইচিং যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু তোমার আসলে একটা র্যান্ডম এলোমেলো বই থেকে প্রিপারেশন নিলে সেটা আমাদের খুব ভালো কাজ করে এবং মাইন্ডটা ভালো ট্রেড হয়। সো ওই হিসাবে আমাদের কিতাবুদ্দিন স্যার বইটা কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট একটা বই। ঠিক আছে, সহায়ক বই আমার আর কোনো দরকার নাই। বাকি সিকিউ এমসিকিউ যে প্র্যাকটিস বুকটা, সেটা অবশ্যই আমি তোমাকে দেখাইছি যে আমাদের রেটিনাল যে সিকিউ এমসিকিউ মাস্টার বুকটা আছে, সেটা তুমি আসলে অবশ্যই ফলো করবা। এন্ড তোমার কি বলা হয়, কি বলে, আমরা এই আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আসলে ডেমোটাও দেওয়া আছে। একটু এই যে পড়ে দেখুন, এখানে চাপ দিলে দেখবা যে তোমার আসলে ডেমোটা বের হচ্ছে। যেমন এখানে তুমি চাপ দিলে তারপর তোমার যে ডেমোটা আসলে ওপেন হচ্ছে। বুঝতে পারছো, যেটা ম্যাট্রিক্স না করে পার্ট, বুঝতে পারলা? সো এই জিনিসগুলো তুমি আসলে দেখবা। এন্ড প্রিপারেশন বুক হিসেবে, অ্যাডমিশন প্রিপারেশন বুক হিসেবে আমি আবার একই বলতেছি, যেহেতু এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে ম্যাথ পার্টটা ইনক্লুডেড নাই, তাহলে তুমি জাস্ট হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলবা। ঠিক আছে, সো কোয়েশ্চেন ব্যাংক আসলে কার কোয়েশ্চেন ব্যাংক কিনবা, তোমার স্পেসিফিকলি টার্গেট অনুযায়ী কিনতে পারো, অথবা তোমরা চাইলে একাধিক কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারো। তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তুমি সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কিনতে পারো, অথবা তোমার যদি আসলে ভার্সিটি টার্গেট থাকে, সেক্ষেত্রে তুমি আসলে একটা ভার্সিটি একটা কোয়েশ্চেন ব্যাংক আসলে কিনে ফেলো। ঠিক আছে, এরপর আসলে আমাদের বায়োলজি নিয়ে না তোমাদের আসলে ম্যাক্সিমাম পোলাপান আসলে কারা খায়। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওয়ালা পোলাপানগুলো আসলে কারা খায় কেন? কারণ অনেক ইনফরমেশন মনে রাখা লাগে। এখন এই ইনফরমেশন বেশি মনে রাখা লাগে বলে অনেকে হচ্ছে চিন্তা করে যে আচ্ছা বায়োলজির কি আমি অনেকগুলো বই একসাথে কিনবো কিনা। ভাই উত্তর হচ্ছে না, অনেকগুলো বই কিন্তু আমাদের কেনা যাবে না। আমাদের এখানেও মেইন টেক্সট বুক থাকবে, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস বুক থাকবে এবং অ্যাডমিশন প্রিপারেশন বুক থাকবে। মেইন বই হিসাবে তুমি কি করবা, বায়োলজির মেইন বুক হিসাবে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ফার্স্ট পেপারে কিন্তু হচ্ছে আবুল হোসেন স্যারের বই। ভাইয়া ফার্স্ট পেপারের জন্য এই আবুল হোসেন স্যারের বইটাই কিন্তু এনাফ, আর এক্সট্রা করে কিন্তু কোনো বই কিনতে হবে না। সেকেন্ড পেপারের জন্য এই যে বাকের ছবিওয়ালা যে গাজী আজমল স্যারের বিখ্যাত বই, এই বইটা কিনবা। এখন তবে এই বইটা আমাদের এনাফ ইনফরমেশন রাখে না, এর জন্য তোমাকে আসলে তৃতীয় আরেকটা বই আমি প্রেফার করবো। সেটা হচ্ছে আমি অ্যাডমিশন টেস্ট যখন দিয়েছিলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তখন এটা আমি হাড়ে টের পাইছি। কারণ আমি দেখছিলাম যে অধিকাংশ কোয়েশ্চেনগুলো তোমাদের আসলে যে মাজেদা বেগম ম্যামের যে বইটা আছে সেই বইটা থেকে আমাদের চলে আসে। তাহলে ফার্স্ট পেপারের জন্য তুমি আসলে করবা কি, আবুল হোসেন স্যারের বইটা কিনবা। আর সেকেন্ড পেপারের জন্য তোমার আজমল স্যারের বইয়ের পাশাপাশি মাজেদা বেগম ম্যাডামের যে বইটা সেটা পড়বা। বিশেষ করে মাজেদা বেগম ম্যামের যে পিছনের কিছু হচ্ছে কি তোমার এক কথায় কোশ্চেন থাকে, ওই এক কথায় কোশ্চেন থেকে আমাদের অ্যাডমিশন টেস্টের সময় 21 সালে অনেকগুলো কোশ্চেন ভাইয়া চলে আসছিল। সো কাজেই ওই বইটা কিন্তু তোমাকে সহায়ক বই হিসেবে রাখতে পারো। তাহলে মেইন বই তোমার কি থাকবে, আবুল হোসেন স্যারের বই, আর সেকেন্ড পেপারে মেইন বই হচ্ছে আজমল স্যারের বই, সহায়ক বই হিসেবে মাজেদা বেগম ওইটাই। ফার্স্ট পেপারের জন্য কোনো ধরনের সহায়ক বই কি বলা হয়, অন্য কোনো সহায়ক বই দরকার হবে না। সেকেন্ডলি ওই যে সিকিউ এমসিকিউ মাস্টার বুক তো অবশ্যই হচ্ছে আমাদের রেটিনাগুলো সবচেয়ে বেস্ট। আমি তোমাকে অলরেডি আসলে 2টা খুলে দেখাইছি। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকে দেন তারপর আসলে তুমি ওই বইগুলো আসলে একবার চেক করে দেখতে পারবা, নিজে পড়ে যদি তোমার মনে হয় যে ভালো, তাহলে তুমি অবশ্যই এটা অর্ডার করবা। অ্যান্ড লাস্ট অ্যাডমিশন প্রিপারেশন বুক হিসাবে, যেহেতু বায়োলজি, তো বায়োলজিতে আসলে সবচেয়ে বেশি কি আসে তোমার হচ্ছে মেডিকেল যারা অ্যাসপাইরেন্ট তারা আসলে বায়োলজিগুলো খুব বেশি পছন্দ করে এবং পড়তে চায়। সো বায়োলজির জন্য আমাদের রেটিনার কিন্তু ডাইজেস্ট আছে, পাশাপাশি আমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে, তুমি সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতে পারো। এবং ভাইয়া আমি আবারও বলি ভাইয়া, রেটিনা 1980 সাল থেকে এই যে তোমার মেডিকেল অ্যাডমিশন আসলে পড়াচ্ছে। 46 বছর ধরে একটা প্রতিষ্ঠান যখন একটা পার্টিকুলার একটা হচ্ছে গিয়ে তোমার কি বলবো একটা সেগমেন্ট নিয়ে যখন কাজ করবে, তখন ওইটার দক্ষতাটা আসলে ফুল লেভেলের অবশ্যই তুমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম আসলে নাই যার এত বেশি এক্সপিরিয়েন্স এবং এত বেশি সাফল্য গাথা আছে। সো কাজেই বায়োলজির জন্য অ্যাডমিশন টেস্টের অবশ্যই আমাদের রেটিনার বইটা আসলে বেস্ট। তুমি রেটিনার একটা যেকোনো একটা কোশ্চেন ব্যাংক কিনে নিলেই হবে। পাশাপাশি আমাদের জেনোন লুমিয়ন সিরিজের হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো আছে, তুমি সেগুলো আসলে দেখবা, পড়বা। ঠিক আছে, আর বাকি তোমার যদি মন চায় যে না আমার পড়ে মনে হইলো যে না এই বইগুলো আমার ভালো লাগে না, তাহলে আমি অনেস্টলি স্পিকিং বলতেছি তুমি অন্য বই কিনে ফেলতে পারো, বাট একটা বই কিনে রাখতে হবে তোমার কাছে। ঠিক আছে, দেন তারপরে আসলে আমাদের আইসিটি। এখন আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা অবশ্যই কি বলা হয় যে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, আইসিটি বাংলা ইংলিশ পড়া আসলে টাইমই থাকে না। সো
এখন বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আসলে এই জিনিসপাতিগুলো, কোনো সহজ জিনিস সায়েন্সের, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের কথা বলতেছি, ওদের কাছে আসলে আইসিটি গুলো খুব বেশি কঠিন লাগবে না। ফিজিক্স হায়ার ম্যাথ করার পরে আইসিটির যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে অনেক বেশি কঠিন না, ঠিক আছে, অল্প একদিন পড়লে কিন্তু হয়ে যায়। এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এসএসসি পরে আইসিটি কমপ্লিট করে ফেলে। আমি পার্সোনালি বলেছি আমি এসএসসি পরেই এই এইচএসসি আইসিটি কমপ্লিট করে ফেলছিলাম, বুঝছো। এইটার জন্য আমাদের দেখো অ্যাডমিশনের তেমন যেহেতু পুরোপুরি অ্যান্সার করতে চাই না, তো অ্যাডমিশন পর্যন্ত আমি রাখি নাই। তুমি কি করতে পারো যে তুমি আসলে একটা মেইন বুক রাখতে পারো এবং আমাদের সিকিউ এমসিকিউ যে প্র্যাকটিস বুক আছে সেটা তুমি রাখতে পারো। তো মেইন বুক হিসেবে তুমি কি রাখবা, তোমরা জানো যে আমাদের হচ্ছে এই যে কি বলা হয় আমাদের বোর্ড কর্তৃক একটা হচ্ছে বই আছে, এই বইটা হচ্ছে রাখা ভালো। বাকি এই বইটার বাদে তুমি চাইলে যে সিস্টেক পাবলিকেশনের মাহবুব স্যারের বই অনেক অনেক পপুলার, মানে এটা হচ্ছে যে অনেক আগ থেকে আসলে বলতে পারো যে বায়োলজির মেইন বই হিসাবে প্রচলিত হয়ে আসতেছে, তুমি এই বইটা আসলে রাখবা, বুঝছো। এই বইয়ের হচ্ছে ইচ এন্ড এভরিথিং যা আছে সবকিছু পড়বা, তাইলে হচ্ছে তোমার কভার হয়ে যাবে, এক্সট্রা করে তোমার নতুন কোনো কিছু পড়ে লাগবে না। আর বাকি হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করার জন্য তুমি আসলে আমাদের এই যে রেটিনার যেই এমসিকিউ মাস্টার বুক এবং সিকিউ মাস্টার বুকগুলো আছে সেগুলো তুমি আসলে পড়তে পারো। এরপর আসলে বাংলার জন্য বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং হচ্ছে সহপাঠ যেটা আছে সেটা দেখো। বোর্ড থেকে আসলে তোমাদের এটা ভালো জিনিস যে বোর্ড থেকে তোমার আসলে সাহিত্য পাঠের একটা বই দিয়ে দেয় এবং সহপাঠের একটা বই দিয়ে দেয়। তো এখন এই বইগুলো তোমাকে আসলে সব পড়তে হবে, বুঝছো। যতগুলো আসলে তোমার গদ্যপদ্য দেওয়া থাকবে সবকিছু আসলে ডিটেল পড়া লাগবে। বিশেষ করে দেখবা যে কিছু উদ্ভট আসলে কবিতাগুলো আছে, সেই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়া লাগবে। তো এখানে আমি স্পেসিফিকলি ভাবে মানে তোমার ওই কবিতাগুলোর জন্য, কবিতার এক্সপ্লেনেশনের জন্য কোন বইটা ভালো হবে সেটা আমি না বললাম। বাকি তুমি বাজার থেকে যে কোনো একটা বই কিনে নিলে আমাদের এখানে এনাফ। আর অবশ্যই আমাদের যে সাথে রাখতে পারো তোমাদের হচ্ছে রেটিনার কি বলা হয় যে সিকিউ এমসিকিউ যে মাস্টার বুকগুলো আছে সেগুলো তুমি অবশ্যই রাখবা। আর হচ্ছে সেকেন্ড পেপার, বিশেষ করে ভাইয়া এই যে তোমার বাংলা সেকেন্ড পেপার না 9 পর্যন্ত আসলে শেষ, এরপরে কোনো বাংলা সেকেন্ড পেপার বলতে কিছু নাই, বুঝছো। এখানে দেখো আমি একটা বই নাম দিচ্ছি ভাষা শিক্ষা, এই বইটা এত মোটা একটা বই, সবাই কিনে কিন্তু কেউ আসলে পড়ে না। আর ইন্টারমিডিয়েটের বাংলা সেকেন্ড পেপারটা আসলে অত কঠিনও না, জাস্ট কয়েকটা আসলে কোয়েশ্চেন আসে, ওই বিগত সালের কোয়েশ্চেনগুলো তুমি জাস্ট পড়ে গেলেই তুমি আসলে এটাতে কোপ দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। আর রচনা চটনা কি রচনা তারপরে আরো হাবিজাবি যা কিছু আছে ওগুলো জাস্ট এখান থেকে একটা ধারণা নিলেই হবে যে কেমনে করে লিখতে হয়। একটা ফরম্যাট মেনটেন করলে তুমি নিজে দেখো যে বানায় 20-25 লিখতে পারতেছো, বুঝতে পারছো। সো ওইটা তোমার আসলে এত বেশি টেনশন করা লাগবে না। লাস্ট আমাদের ইংলিশটা, ইংলিশে আসলে আমাদের একটা বোর্ড বই দিয়ে দেয় ফার্স্ট পেপারের জন্য। আর সেকেন্ড পেপারের জন্য আমরা কি করতে পারি, তাই সেকেন্ড পেপারের জন্য তোমরা এতদিন যেটা পড়ছো সেটাই পড়বা। কোনটা বলো তো, ওই যে আমি বললাম যে চৌধুরী হোসেন স্যারের একটা বই আছে, এই ছোটকাল থেকে পড়ে আসতে তুমি ওইটাই পড়ো। এক্সট্রা করে তোমার গ্রামারের জন্য আসলে অন্য কোনো বই কিনেই লাগবে না। আর কোয়েশ্চেন ব্যাংক হিসেবে তো আমাদের অবশ্যই আমাদের যে সিকিউ এবং হচ্ছে এখানে সেকেন্ড পেপারের জন্য আসলে মাস্টার বুক আমাদের আছে, সো এগুলো তুমি আসলে অবশ্যই পিছনে রাখতা। বই লিস্টটা হচ্ছে আমাদের কমপ্লিট। এবার আসো, অনেক স্টুডেন্টের একটা না কি বলবো আমি, এটা আগ্রহ বেশি জন্মায় ফেলে, মানে পড়তে পড়তে সে আসলে একবারে মনে জ্ঞানের সাগর হয়ে যেতে চায়, সে এইচএসসির এই শর্ট টাইমের মধ্যে ফরেন রাইটারের বই পড়া শুরু করে দেয়। অনেক হচ্ছে যে তোমার বিশেষ করে ইন্ডিয়ান যে সকল বইগুলো আছে আইআইটি যেই বইগুলো পড়ে, অথবা অনেকে হচ্ছে ফিজিক্সের জন্য রেসনিং খেলিরা বইগুলো পড়তে চায়, ঠিক আছে। এখন আমি বলবো তুমি যদি আসলে সুপার ট্যালেন্টেড না হও তাহলে তোমার আসলে ফরেন বইয়ের দিকে আসলে যাওয়ার দরকারই নেই, কোনো দরকার নেই। ফরেন বই ছাড়া আমার কি বলবো যে বইটা তুমি ফার্স্ট হইতে পারবা, কোনো সমস্যা নেই। সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি আসলে বলে দিতে পারবা, কোনো সমস্যা নেই, বুঝতে পারলা। বাকি কখন তুমি আসলে ফরেন বইটা পড়বা বা ফরেন রাইটারের বই তুমি আসলে কখন পড়বা আমি বলি, যখন দেখবো যে তোমার এইচএসসি সিলেবাস আসলে কভার হয়ে গেছে। তোমাকে আমি যে মেইন বইটা দিছি সেই মেইন বই তোমার পড়া শেষ, সিকিউ মাস্টার বুক এমসিকিউ মাস্টার বুক যেটা আছে সেটা তোমার পড়া শেষ, তারপরে তোমার অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি প্র্যাকটিস করা শেষ। তারপরে আমি জানি যে 90% স্টুডেন্টের কোনো টাইমই থাকবে না, তারপরে তোমার যদি টাইম থাকে তাইলে তুমি আসলে ফরেন রাইটারের বই থেকে যাইতে পারো। কারণ আমি কখনো তোমার জ্ঞান অর্জনে অনীহা সৃষ্টি করার জন্য এটা বলতেছি না, আমি তোমার ভালোর জন্য বলতেছি ভাইয়া। তুমি আসলে টাইমই পাবা না, কুলাইতে পারবা না। প্রথম তুমি আসলে ভেক্টর নিয়ে তুমি এই যে রেসনিং খেলির বই পড়া শুরু করে দাও, অথবা আইআইটি যে অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করে দাও, ওতে তোমার আসলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। কারণ দেখা যাবে তুমি তখন ওই যে তোমার ফ্রেন্ডরা তখন নিউটনের মেকানিক্সে চলে গেছে, তুমি এখন ভেক্টরের মধ্যেই পড়ে আসো, বুঝতে পারছো। তো এরকম কিন্তু কিছু করা যাবে না, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে ফরেন রাইটারের বইটা আমাদের নর্মালি 90% স্টুডেন্টের জন্য আমাদের দরকার নেই। 90% স্টুডেন্টের জন্য কোনো দরকার নেই, তুমি এইচএসসি সিলেবাস কভার করে আসলে কুল পাবা না, বুঝছো। বাকি হার্ডলি যারা হচ্ছে টপ 10% স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে দরকার হতে পারে, কারণ তারা এটা সিলেবাস আসলে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। এরপরে আসো আমাকে আসলে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মটা আসলে চুজ করা উচিত, বুঝছো। এখন কিন্তু আমাদের আসলে অনলাইনে একটা হাইপের যুগ, বুঝছো। যে আমরা জাস্ট হচ্ছে এরকম করে চিন্তা করি যে অমুক ভাইয়ার হচ্ছে ক্লাস বেস্ট, অমুক ভাইয়ের ওই ক্লাসটা বেস্ট, ওই সাবজেক্টটা বেস্ট, পার্টিকুলারলি ওই চ্যাপ্টারটা বেস্ট, এমন করে করে আমরা সারাদিন খালি অনলাইনের মধ্যে বেস্ট নিয়ে কাটা ছোড়াছুড়ি করি, নিজেদের পড়াশোনার 13টা বেজে যায়। মানে এই করোনা পরবর্তী বিভিন্ন ধরনের যে ব্যাচগুলো আসছে এদের মধ্যে একটা টেন্ডেন্সি কি জানো, যে এরা খালি এই সারাদিন খালি ক্লাস করে অনলাইনের মধ্যে। তোমার হচ্ছে তোমার 14 ঘন্টা 15 ঘন্টা ধরে ক্লাস করতেছে সে,
কিন্তু নিজের কোনো ধরনের পড়া আগাচ্ছে না। পাশাপাশি একটা স্টুডেন্টের মধ্যে এখন একটা টেন্ডেন্সি চলে আসছে যে ভাইয়া, যে তারা মানে এই যে অনলাইনে বিভিন্ন ধরনের টিচারদের পার্সোনাল মারামারি গ্যাঞ্জামের মধ্যে আসলে লিপ্ত হয়ে যায়। ঠিক আছে, সারাদিন হচ্ছে যে কাউন্টার দেওয়া শুরু করে যে এই ভাই বেস্ট, ওই ভাই বেস্ট, তোমার ভাই এই করছে সে করছে। ভাই তোমার আসলে এরকম করাই দরকার নেই, তোমার তো টাইমই নাই। 21 মাস টাইম পাবা, তুমি তো নিজে পড়ারই টাইম পাবা, মানে পড়া শেষই করতে পারবা না। তোমার এগুলো তোমার কিছু করাই দরকার নেই। ঠিক আছে, এগুলো করলে তো পড়াশোনার টাইম নষ্ট হবে আরো। সো এখন আমি তোমাকে যদি বলি যে অনলাইনে আসলে কোন প্ল্যাটফর্মটা তোমার আসলে চুজ করা উচিত, সেইটার জন্য তোমাকে আসলে কিছু কোয়েশ্চেন এবং কিছু জিনিসপাতি তোমার আসলে জানা দরকার। যে একটা প্ল্যাটফর্মকে তুমি আসলে কখন চুজ করবা, কোন বেসিসে চুজ করবা। সবাই একদিকে যাচ্ছে বলে তুমি ওটা চুজ করে ফেলবা, এরকম না। ঠিক আছে, ভালো প্ল্যাটফর্মে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। কি কি বৈশিষ্ট্য থাকা লাগে? নাম্বার 1, তোমার আসলে কিছু কম্প্যাক্ট এবং হচ্ছে কোয়ালিটিফুল লেকচার থাকা লাগবে। বুঝতে পারছো, মানে একটা প্ল্যাটফর্মে ভর্তি হলে সেখানে কোয়ালিটিফুল লেকচারই তুমি পাইলা না, ভালো ব্যাকগ্রাউন্ড হলে শিক্ষক তুমি পাইলা না, এবং কম্প্যাক্ট ক্লাস পাইলা না। কম্প্যাক্ট ক্লাস কেন বলতেছি, কারণ ওই যে আবারও বললাম, অনেক অল্প। তুমি একটা চ্যাপ্টার যদি 30 ঘন্টা ক্লাস করো, তাহলে দেখা যাবে কিছু চ্যাপ্টারটা আসলে শেষই হচ্ছে না, আর কি বলবো, অন্য অন্য কি বলে অন্য পোলাপানগুলো হচ্ছে আগে চলে যাবে। ঠিক আছে, তো তোমার আসলে কি বলে ওই হাফ ইয়ারলি পরীক্ষার আগে তোমার শুধুমাত্র ভেক্টর শেষ হয়েছে এরকম হলে তো হবে না, তাই না? তুমি ভেক্টর অনেক বেশি প্রো হইলে তাতে কি, ভেক্টরে কোশ্চেন আসবে তোমার একটা, তাই কোশ্চেনগুলো অ্যান্সার করবা কিভাবে? সো কাজেই তোমাকে কি করতে হবে, যে কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু আমরা আসলে পড়বো গ্রোথ, অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে কি বলা হয় আমাদের হচ্ছে একাডেমিকের জন্য। বুঝতে পারছো? এবং অবশ্যই লেকচারগুলো কোয়ালিটিফুল হওয়া লাগবে। দেন তারপরে একটা প্ল্যাটফর্মে, একটা ভালো প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য হচ্ছে তাদের একটা প্রপার একটা সিলেবাস প্ল্যান থাকে। অর্থাৎ সে আসলে এত বেশি তোমাকে লেকচার দিয়ে কি বলবো যে স্যাচুরেটেড করবে না, যাতে করে তোমার ওই লেকচারগুলো কমপ্লিট করতে করতে এইচএসসি পরীক্ষা চলে আসে, এমন হবে না। ঠিক আছে, প্রপারলি হচ্ছে তোমার কিছু হচ্ছে লেকচারগুলো এমনভাবে সাজানো হবে যাতে করে তোমার এইচএসসির অনেক আগে থেকেই, যেমন প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষার অনেক আগে থেকে তোমার আসলে কমপ্লিটলি সিলেবাসটা আসলে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এরপরে একটা ভালো প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য হচ্ছে তারা রেগুলার বেসিসে তোমার আসলে এক্সাম দিবে, এক্সাম নেওয়ার একটা ব্যবস্থা থাকবে, সেটা বোথ অনলাইনে এবং অফলাইন। তুমি যদি এই যে এত কিছু 80টা চ্যাপ্টার আছে, এই 80টা চ্যাপ্টার যদি আসলে খালি পড়ে যাও, তাহলে দেখবো যে তোমার আসলে খুব ভালো আউটপুট আসতেছে না, এক্সাম হলে লিখতে পারতেছো না। এক্সাম হলে লেখার জন্য, এক্সাম হল কন্ট্রোল করার জন্য তোমাকে অনেক বেশি পরিমাণ এক্সাম দেওয়া লাগবে, এবং এক্সামগুলোর ইভ্যালুয়েশন প্রসেসটাও খুবই কোয়ালিটিফুল হওয়া লাগবে, যাতে করে একজন টিচার খুব ভালো করে ওইটার আসলে কি বলবো যে এক্সামিন করবে এবং তার রেজাল্ট আসলে তোমার সামনে উপস্থাপন করবে। সো রেগুলার এক্সামের কিন্তু কোনো বিকল্প নেই, ভালো প্ল্যাটফর্মে অবশ্যই রেগুলার এক্সাম সিস্টেমটা আসলে থাকা লাগবে। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে তোমার কিউএনএ সেশন থাকা লাগবে। বুঝতে পারলা? মানে এই যে তোমাদের কি বলো যে তোমাদের একটা কোশ্চেন যদি না পারো, তাহলে তোমরা আসলে বিভিন্ন গ্রুপের মধ্যে আসলে পোস্ট দেওয়া শুরু করো, অমুক ভাইয়ের কাছে পোস্ট দেওয়া শুরু করো, বা পার্সোনাল টিউটরের কাছে পোস্ট দেওয়া শুরু করো। বাট তুমি যদি একটা প্ল্যাটফর্মকে চুজ করো, তাহলে সেই প্ল্যাটফর্মে এই কিউএনএ সেশনটা, কিউএনএ সার্ভিসটা অবশ্যই থাকা লাগবে, যাতে করে তোমরা যদি রাত 10টা 12টা 1টা 2টা তোমার যদি কোনো একটা চ্যাপ্টার আটকে যাও বা কোনো একটা পার্টিকুলার টপিকটাতে আটকে যাও, সেক্ষেত্রে তুমি যাতে ওই কিউএনএ সেকশনের মধ্যে দিয়ে তার অ্যান্সারটাকে খুব ভালোভাবে, মানে কি বলবো যে অ্যান্সারটা তুমি যাতে পাও। সো এরকম একটা সার্ভিস তো কিন্তু তোমার অবশ্যই কি লাগবে, থাকা লাগবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং সফলতার ইতিহাস গুরুত্বপূর্ণ। কেন বলতেছি? এক্সপিরিয়েন্স আসলে মানুষকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, বুঝছো? কারণ এক্সপিরিয়েন্স তোমাকে আসলে কি বলবো, একটা প্ল্যাটফর্মের এক্সপিরিয়েন্স এই জিনিসটা কি করে যে কোন কোয়েশ্চেনটা আসতে পারে, বুঝতে পারছো? মানে বিগত সালের কোয়েশ্চেন অ্যানালাইসিস বলো, তারপর হচ্ছে গিয়ে তোমার স্টুডেন্টদের যে প্রবলেম বলো, কোথায় আসলে প্রবলেম ফেস করতেছে, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আসে, বা এর একটা প্ল্যাটফর্ম আসলে বুঝতে পারে। একটা প্ল্যাটফর্ম যদি নতুন হয়, তাহলে দেখা যাবে যে কি সে নিজের মতো করে জিনিসপাতিগুলো আসলে বোঝানোর চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে। বাট এক্স্যাক্টলি তোমার আসলে কোনটা দরকার, কোন ভাবে পড়লে তুমি আসলে সফলতা অর্জন করতে পারবা, সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই তৈরি হয়। ঠিক আছে, এবং তার অবশ্যই একটা সফলতার ইতিহাস থাকা লাগবে, তাই না? মানে এই প্ল্যাটফর্ম থেকে আসলে পড়ে সে কতজন সাকসেস হয়েছে, সেটা হইতে পারে যে তোমার অ্যাডমিশন টেস্টে কতজন চান্স পাইছে বা এইচএসসি তে কত ভালো রেজাল্ট করছে। সো এইগুলোর কিন্তু ইতিহাসগুলো থাকা লাগবে, এন্ড ওই বেসিসে তুমি একটা প্ল্যাটফর্মকে চুজ করবা। হাইপের ভিত্তিতে কোনো কিছু করা যাবে না, বুঝতে পারছো? আমি যেটা বললাম, দেখো এই যে 5টা যে বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য সমন্বয়ে আমাদের আসলে রেটিনা প্রতিষ্ঠিত, বুঝছো? এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের রেটিনা আছে। ঠিক আছে, রেটিনা প্রায় 1980 সাল থেকে 46 বছর ধরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম কি বলবো যে ডোমিনেট করতেছে, কাইন্ড অফ। বুঝতে পারলা? যে মানে এখন মেডিকেলের অপর নামটা আসলে রেটিনা হয়ে গেছে। তুমি এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুল টিচার পাবা, মানে মেডিকেলের বায়োলজি সেক্টরটা তো আমাদের রেটিনা একদম পুরোপুরি বেস্ট। এখন হচ্ছে তোমার
এই যে ম্যাথ যে প্রোগ্রামগুলো আছে, তারপরে যে আমাদের ফিজিক্সের যে প্রোগ্রামগুলো আছে, এখানে কিন্তু আমাদের হচ্ছে বুয়েটের সবচেয়ে কোয়ালিফাইড টিচারগুলো এখানে আসছে, বুঝতে পারছো? তুমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে যাও, তাও কিন্তু তোমার আসলে এখন মেডিকেলের কি বলে রেটিনার হচ্ছে আলাদা প্রোগ্রাম আছে, বুঝতে পারছো? সেখানে হচ্ছে পার্টিকুলারলি এক্সপার্ট লোকজন এসে তোমাদেরকে আসলে এখানে পড়াচ্ছে, এবং প্রত্যেকে ওয়েল কোয়ালিফাইড এবং প্রায় 7-8 বছর বা 10 বছরের উপরে হচ্ছে এক্সপিরিয়েন্স টিচাররা এখানে আছে। পাশাপাশি আমাদের রেটিনার হচ্ছে এলিমেন্ট সিস্টেম আছে, যেখানে তুমি সার্বক্ষণিক কোয়েশ্চেনের আনসার করতে পারবা। এবং সফলতার ইতিহাস কি বলবো, 46 বছর ধরে কত লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আমরা উপকার করছি, যাতে মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আসলে এটির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবা, এবং প্ল্যাটফর্ম চুজ করার ক্ষেত্রে এটা তোমাকে একটা অপশন হিসেবে তুমি রাখতে পারো, এটা কনসিডার করতে পারো, ঠিক আছে? তুমি আমাদের আসলে ক্লাস কোয়ালিটি দেখতে পারো, আমাদের সার্ভিস কোয়ালিটি দেখতে পারো, এবং তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে এই জিনিসপত্রগুলো শুনতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো যে একজন স্টুডেন্টের আসলে ফিউচার প্ল্যানটা কখন থেকে ডিসাইড করা উচিত, বুঝতে পারছো? আমি যদি বলি যে তুমি এখন এইচএসসি 28 ব্যাচ, তোমার ইমিডিয়েটলি আসলে একটা ফিউচার প্ল্যান বা একটা গোল টার্গেট সেট করা উচিত, যাতে করে তুমি আসলে কলেজের স্টার্ট করার সাথে সাথে তুমি ওই গোলের দিকে লক্ষ্য রেখেই পড়াশোনা চালা দিতে পারো, বুঝতে পারছো? তোমাকে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া দরকার। আমাদের টিপিক্যাল যে সকল বাংলাদেশি মাইন্ডসেট আছে যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, অথবা মেডিকেলে পড়তে চাই, অথবা ইউনিভার্সিটি পড়তে চাই, তাই তো? এর বাইরে হচ্ছে যে হ্যাঁ, এই বাইরে সফলতা হওয়া যায়, ওগুলো অন্য কথা, বাট আমাদের টিপিক্যাল যে লাইনটা, যে পড়াশোনার মাধ্যমে সফলতা অর্জন করা, সো ওর জন্য কিন্তু অপশন মোটামুটি মোটা দাগে 3টাই: ইঞ্জিনিয়ারিং করা, মেডিকেল পড়া, অথবা জেনারেল করে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। তো এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে আসলে কি করতে হবে, যে আগে থেকেই বাংলাদেশে আসলে ইঞ্জিনিয়ারিং কি বলা হয়, জব মার্কেটটা কিরকম স্যাচুরেটেড কিনা, বা তুমি আসলে কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারবা, কি কি ধরনের প্রস এন্ড কনস আছে, এইসব জিনিসপাতিগুলো কিন্তু তোমাকে হচ্ছে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে, বোথ মেডিকেলের জন্য বলো এবং ইউনিভার্সিটির জন্য বলো। এখন আমি তোমাদেরকে আসলে সহজ করে দিচ্ছি, যে তোমরা আসলে অনেক বেশি কি থাকো, যে কনফিউজ থাকো, এমনকি এইচএসসি শেষ হয়ে যায় তখনও সে ডিসাইড করতে পারে না যে ভাই আমি কি হব, বুঝতে পারছো? বাবা মা যদি চায়, ধরো বাবা মা তোমাকে চাইলো যে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা বা তো ডাক্তার হবা, এটা কিন্তু অনেক বড় একটা, আবার কি বলবো, যে একটা ট্রিগার পয়েন্ট, যে হ্যাঁ বাবা মা চাচ্ছে, তো বাবা মার তুমি আসলে মন রোগ খাটতে তুমি মেডিকেল বা ডাক্তার হইতে পারো, কোনো সমস্যা নেই। তো এটাও কিন্তু মানে খারাপ একটা দিক না, অনেকে আসলে এটাকে খারাপভাবে উপস্থাপন করে যে আচ্ছা বাবা মা চাচ্ছে, তুমি চাচ্ছ না, তাহলে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশনে তুমি যাবা কেন? তো এরকম অনেকে বলে, বাট আমি বলবো যে না, বাবা মা যদি চায় তাহলে সেক্ষেত্রে তুমি যাইতে পারো, কোনো সমস্যা নেই। কারণ মানে কি বলে, আমাদের ভালো থাকার একটা অন্যতম কারণ কিন্তু আমাদের বাবা মার স্যাটিসফ্যাকশন, বুঝতে পারছো? সো তুমি আসলে কনসিডার রাখতে পারো। বাকি তুমি আসলে ফিউচারে কি হবে না হবে, এর জন্য তুমি নিজেকে এই কয়েকটা কোয়েশ্চেন করতে পারো, বুঝতে পারছো? সহজ মানে ওভারঅল সব স্টুডেন্টদের জন্য আমি বলতেছি, তুমি নিজেকে কোয়েশ্চেন করবে যে ভাইয়া, নিজে কোয়েশ্চেন করবে যে আমি আসলে কোন সাবজেক্টটা বেশি এনজয় করি। আমি কি ফিজিক্স এনজয় করি? আমি কি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ঘন্টার পর ঘন্টা করতে পারি? নাকি হচ্ছে আমাদের বায়োলজি মুখস্থ করতে ভালো লাগে, বুঝতে পারছো? তো তোমার যদি এরকম উত্তর হয় যে ভাই আমি ফিজিক্স এবং হচ্ছে ম্যাথের অনেক বেশি এক্সপার্ট এবং অনেকদিন অনেক ঘন্টার পর ঘন্টা পড়তে পারি, তাহলে তোমার আসলে আমি বলবো যে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং চুজ করাটা উচিত। কারণ ইঞ্জিনিয়ারিং তুমি যদি চুজ করো, তাহলে দেখা যাবে যে তোমার কি বলে, পড়তে এই জিনিসপত্রগুলো আসলে ভালো লাগতেছে। দেন সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কোনো সাবজেক্টকে রেগুলারলি প্র্যাকটিস করতে পারি কিনা, মানে যে আগের কথাটার মতোই, বুঝছো? মানে তুমি ফিজিক্স পড়তেছো, ফিজিক্স পড়তে হাঁপাচ্ছ না, কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রি পড়তে হাঁপাচ্ছ না, অথবা তোমার পার্টিকুলারলি বলো যে ম্যাথ পড়তে তুমি হচ্ছে হাঁপাচ্ছ না, যদি এরকম হয় সেক্ষেত্রে তোমার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং আসাটা অনেক ভালো হবে। বাকি তোমার যদি আসলে বায়োলজি ভালো লাগে বা কেমিস্ট্রি মনে করো যে বিজ্ঞানীগুলো যদি ভালো লাগে, তো এটা জেনারেল ভাবে বলতেছি, তো তাহলে তুমি আসলে মেডিকেল চুজ করতে পারো। অথবা তুমি চাইলে হচ্ছে আলাদা করে, ধরো তোমার কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি একটা প্যাশন তৈরি হইতে পারে, যে তোমার ইন্টারেস্ট কেমিস্ট্রি পড়তে সেক্ষেত্রে তুমি আসলে কেমিস্ট্রির জন্য আলাদা করে তোমার ঢাকা ইউনিভার্সিটি আছে বা অন্য কোন ইউনিভার্সিটি আছে, সেখানে কেমিস্ট্রি সাবজেক্ট তুমি পড়তে পারো। দেন তারপরে আসো, তুমি ক্যারিয়ার ডিসাইড করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবে যে আমার ফিউচার লাইফটা আসলে কেমন হইতে হবে, মানে কেমন চাও তুমি, আসলে কেমন চাও তুমি আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, এটা তুমি নিজেকে কোয়েশ্চেন করার পরে দেন তুমি আসলে ফিউচার লাইফটা তুমি ডিসাইড করো, বুঝতে পারছো? আর এরপরে যে কোনো ক্যারিয়ার চুজ করার আগে অবশ্যই তার ভালো দিকটা কি বা মন্দ দিকটা কি সেটা আসলে জানবা 100%। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। তুমি মনে করো যে কি বলে, একটা হাইপের বসে তুমি আসলে বইটা চলে আসলা, ঠিক আছে, এসে একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেলা, একটা ক্লাস করতেছো, দেন তারপরে দেখা গেলো যে চাকরি বাকরি কিছু নাই, তখন কিন্তু তোমার আসলে ডিপ্রেস লাগবে, বুঝছো? মানে কিছু দেখতে পারবা না, চোখে কিছু দেখবা না। সেই এর আগে মানে ক্যারিয়ার চুজ করার আগে তোমার টার্গেট থাকবে যে এটার ভালো দিকটা কি, মন্দ দিকটা কি, হ্যাঁ, এবং তোমার ক্যারিয়ার যে অপশনগুলো আছে সেগুলো আগে থেকেই এক্সপ্লোর করা। দেন তারপরে আসো আমাদের অ্যাডমিশন টেস্টের বিহেভিয়ার। তোমরা জানো আসলে অ্যাডমিশন টেস্ট আসলে ভয়ঙ্কর একটা যুদ্ধ, বুঝছো? মানে তোমার এসএসসি এইচএসসি বলো, এতদিন পর্যন্ত তোমার আসলে 20 বছর 21 বছরের লাইফে এরকম কি বলবো, যে এরকম একটা কঠিন পরীক্ষার সম্মুখীন তুমি কখনোই হও নাই। কারণ অ্যাডমিশন টেস্টের কি বলবো, যে উদ্দেশ্যই থাকে যে কিভাবে করে স্টুডেন্টগুলোকে বাদ দেবে। আমি একটা পরিসংখ্যান বলি, যে তোমার গত বছর মোটামুটি প্রায় 70,000-এর মতো আনুমানিক বলতেছি, 70,000-এর মতো আসলে তোমার A+ পাইছে, ঠিক আছে?
And বাংলাদেশে টোটাল যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সব যদি কম্বাইন করো তাহলে সিট সংখ্যা দেখবে যে আসলে 55,000-এর মতো আছে। বুঝতে পারছো কম্পিটিশনটা, মানে 70,000 জন A+ পাইছে, ওই A+ প্রার্থীদের মধ্য থেকেই মানে 55,000 মাত্র আসলে সিট আছে। তো তুমি যদি খালি 70,000 ওই A+ কে কোয়ালিফাই চিন্তা করো, তাও কিন্তু সবার জন্য সিট কিন্তু বরাদ্দ নাই। বুঝতে পারলা? এরপরে দেখো যে মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেলের মধ্যে তোমার মেডিকেল এবং ডেন্টাল মিলে পুরো বাংলাদেশের মধ্যে মাত্র আসলে মনে করো যে 5500, আনুমানিক আমি বলতেছি, আনুমানিক, হ্যাঁ 5,500 আছে, 5,500-এর মতো আসলে কি আছে বলবো, সিট আছে। মোটামুটি 100-র মধ্যে মাত্র 4 জন স্টুডেন্ট, 100-র মধ্যে 4 জন স্টুডেন্ট মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসলে পড়ার সুযোগ পায়। আমাদের বইয়ের কথা তো নাই বললাম, বইটা তোমাকে আসলে শুরুতেই কি করে জানো, শুরুতেই তোমাকে ছেঁকে বের করে দিবে। এইচএসসির একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ চায়। আমি 21 ব্যাচ, আমার সময় আসলে 93% চাইছিল, যদি আমাদের করোনার ব্যাচ বলে অনেক বেশি চাইছে, বাট 93%-এর মতো চাইছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে নাম্বার, ঠিক আছে। এরপরে 85%, 86% নির্দিষ্ট একটা নাম্বার কিন্তু সে ক্যারি করতে বলে। তো ওখানে কিন্তু তোমাকে আসলে লাখ লাখ স্টুডেন্টকে আসলে বের করে দেয়, মানে হাজার হাজার স্টুডেন্ট অলরেডি আসলে বের হয়ে যায়, ঠিক আছে। 9,000-এর মতো মনে করো যে পরীক্ষা দিতে পারে, 9,000 থেকে তোমার 1,000 জনকে আসলে টিকায়। আর ওই যে 9,000 জন সিলেক্ট করার প্রসিডিউরে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট বাদ পড়ে, বুঝছো। আবার ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র পাশই করে 7%-এর মতো। সো কাজে বুঝতে পারতেছো তোমার অ্যাডমিশন টেস্টের যাত্রাটা আসলে কত বেশি কঠিন হবে, বুঝলা, মানে রঙিন কোনো কিছু না। কিন্তু তো এই অ্যাডমিশন টেস্ট তোমাকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই এই যে ইন্টারমিডিয়েটের শুরু থেকে আসলে পড়াশোনাগুলো করা লাগে। দেন তারপরে আসো কখন থেকে সিরিয়াস হওয়া উচিত। এই ভিডিওটা এখন দেখলে না, এখন থেকে তুমি সিরিয়াস হবা, বুঝতে পারছো। এখন থেকে তুমি তোমার ফিউচার প্ল্যান নিয়ে ভাবনা শুরু করে দিবা। তোমার আসলে কোন বইগুলো কিনতে হবে সেগুলো তুমি দেখাই দিছি, বইগুলো আসলে কালেক্ট করা শুরু করে দিবা। অ্যান্ড যখন তোমার ক্লাস শুরু হবে এই কদিন চিল করো, পরীক্ষার কি বলে রেজাল্টের পর্যন্ত চিল করো। যেদিন থেকে তোমার আসলে কলেজে চয়েস দেওয়া শুরু করবে, ক্লাস শুরুর প্রথম দিন থেকেই রেগনের সাথে জয়েন হয়ে একদম উড়াধুরা আসলে প্রিপারেশনটা শুরু করে দিবা, বুঝতে পারছো। উত্তর হয়ে গেছে এটা। দেন তারপরে আসো কিছু মোটিভেশনের কথাবার্তা। কনসিস্টেন্সি ইজ দ্য কি, বুঝছো। মানে আমার এতক্ষণ ধরে আসলে মোটিভেশন তুমি শোনার পরে তোমার শরীরের মধ্যে একটা আগুন জ্বলতে পারে যে ভাই আমি আজকে যাই মনে করেন যে পড়া শুরু করে দেবো, ফিজিক্সের একটা ভেক্টর খুললা অথবা ম্যাথমেটিক্স ম্যাট্রিক্স শুরু করলে করে মনে করো যে একদিনে 12 ঘন্টা পড়ে ফেললা। এই ভাইয়ের লেকচার ওই ভাইয়ের লেকচার দেখে 12 ঘন্টা পড়ে ফেলছো। হ্যাঁ, পরের দিন দেখবো যে তুমি আসলে ফুস হয়ে গেছো, বুঝছো। মানে হুট করে জ্বলে ওঠা যাবে না, কনসিস্টেন্ট থাকতে হবে, আগুনটা কনসিস্টেন্ট যাতে থাকে। রেগুলার আসলে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং তোমার একটা রুটিন থাকতে হবে, যে রুটিনটা আসলে প্র্যাকটিক্যাল একটা রুটিন, বুঝছে। একদিনে 12 ঘন্টা পড়ে তারপরে 1 মাস 1 সপ্তাহ পড়ার নাম নাই, এরকম করা যাবে না। তুমি যতটুকু পড়তে পারো, যতটুকু তোমার সহনীয় হয় ততটুকুই তুমি রেগুলার পড়বা, বুঝছো। রেগুলার পড়তে হবে। তাহলে ওই যে একটা তোমার এক্সাম্পল মনে আছে কিনা, ধরো তোমাকে আসলে এরকম করলাম যে এমনভাবে তোমাকে জাস্ট বোঝার জন্য বলতেছি যে তোমাকে মনে করো যে আমি টাকা দিব, হ্যাঁ, তো টাকা দেওয়ার নিয়মটা হচ্ছে যে আমি তোমাকে প্রতিদিন 1 টাকা করে দেবো এবং প্রতিদিন তোমার টাকাটা দ্বিগুণ করবো, বুঝছো। তোমাকে প্রতিদিন আমি হচ্ছে 1 টাকা করে দিব, প্রথম দিন 1 টাকা দিলাম, তারপরে আমি বললাম যে তোমাকে আমি 30 দিন পর্যন্ত টাকা দিব, বাট প্রতিদিন আগের দিনের থেকে টাকাটা দ্বিগুণ হবে, বুঝতে পারলা। সো এটা কিন্তু মানে কাইন্ড অফ হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট বলে এটাকে, যে তুমি আসলে প্রতিদিন কি করবে এমন প্র্যাকটিক্যাল রুটিনগুলো আসলে সাজাবা যাতে করে তোমার প্রথম সপ্তাহে যতটুকু পড়া হয় পরের সপ্তাহে একটু বাড়ানোর চেষ্টা করবে, একটু, সেটা যদি 1 মিনিট হয় বা যদি তোমার আধা ঘন্টা যদি হয় পুরো সপ্তাহের মধ্যে, তাও যাতে তুমি আসলে বাড়াও। দেখা যাবে কি তুমি যদি কন্টিনিউসলি এই জিনিসটা করো তাহলে দেখবা তোমার এইচএসসি ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই তোমার একটা খুব সুন্দর রুটিন হয়ে গেছে, যেন তুমি নিজে নিজে আসলে 7-8 ঘন্টা এরকম পড়তে পারতেছো, বুঝতে পারছো। সো এই তো কথাবার্তা আসলে এগুলোই ছিল। দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড ইনশাল্লাহ তোমার সাথে হচ্ছে আমার রেগুলার দেখা হবে, বিভিন্ন ধরনের গাইডলাইন বিষয়ে আমি তোমার সঙ্গে বারবার হাজির হবো। অ্যান্ড কমেন্টের মধ্যে তুমি অবশ্যই জানাবা যে নেক্সট ডে তুমি আসলে কোন টপিকের উপর আসলে ভিডিওগুলো চাও, বুঝতে পারছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।